তো ঠিক আছে, তোমাদের মাঝে একজন জয়েন করতে পারতেছে না। আমি এর আগে তোমাদেরকে যে উদাহরণটা বুঝাইছি ওটা জাস্ট একবার বুঝাই দিচ্ছি রেকর্ডে আসার জন্য। তো সেকেন্ড টাইম আমি শুরু করছিলাম হচ্ছে এটা দিয়ে, এখান থেকে। So, আমি একটু তাড়াতাড়ি একবার রিভিশন দিতেছি। তো এখানে কি বলছে, ধরো এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু শূন্য, এরকম একটা রেখা আছে। এটা লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। এটার সমীকরণ বের করার ক্ষেত্রে কী করবো, এক্স ওয়ানের সহগটা চেঞ্জ করব আর ওয়াই ওয়ানের সহজটা মানে উভয়ের মধ্যে ইন্টারচেঞ্জ করব। তাহলে কি আসছে বি এক্স ওয়ান, আর এখানে প্লাসটাকে মাইনাস করে দেবো, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করবো, এ ওয়াই ওয়ান প্লাস কনস্ট্যান্টটাকে একটা ক্যায় দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে, যে কোনো একটা র্যান্ডম। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা একটু দেখবা। এই অনুশীলনীটা হচ্ছে জাস্ট একটু নোট করে রাখবা। অনুশীলনীতে গেলে এরকম একটা ম্যাথ আছে, ওটা আমি এটা দিয়ে করাবো, সমস্যা নাই, ঠিক আছে। তো এরপরে আমাদের যে 3.15.1 টপিকটা আছে, এটা হচ্ছে নতুন একটা টপিক, এবং এই রিলেটেড কোনো বোর্ডের ম্যাথ আশা করি এখনো আসে নাই, দিক কোসাইনের। জাস্ট যেহেতু এখানে আসে সেজন্য জাস্ট আমি একবার জাস্ট তোমাদেরকে সূত্রগুলো এক্সপ্লেন করে দেবো যে কীভাবে এটা আমরা করি, ইনকেস যদি চলে আসে। তো এখানে সরলরেখার দিক কোসাইন ও দিক অনুপাতের ধারণা। দিক কোসাইনকে আমরা ডিরেকশন কোসাইন বলি ইংলিশে, আর দিক অনুপাতকে ডিরেকশন রেশিও বলে। তো আমি এগুলোকে ডিরেকশন রেশিওই বলবো, আর দিক কোসাইনকে দিক কোসাইনই বলবো। কারণ দিক অনুপাত এটা শুনতে কেমন জানি অট লাগে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা দেখো এখন তোমাদের একজনের নেট কানেকশনে নাকি সমস্যা দিছে, এই জন্য একটু আমিও পজ করে তোমাদেরকে আবার রেকর্ড করতেছিলাম যে সেকেন্ড ক্লাসে যা যা পড়াইছি, মানে সেকেন্ড বার যেটাতে জয়েন করছো। তো দেখো এখন তাইলে আমাদের 3.15.1 আমরা শুরু করতেছি। এখানে হচ্ছে সরলরেখার দিক কোসাইন ও দিক অনুপাতের ধারণা। এই টপিকটা হচ্ছে তোমাদের মানে তোমাদের নতুন অ্যাড করছে, আমাদের সময় ছিল না, এবং এটা নিয়ে বোর্ড কোশ্চেনও আসা নেই। তো এটা জাস্ট ফর্মুলাগুলো একটু মাথায় রাখবা। ফর্মুলাগুলো কীভাবে আসছে জাস্ট আমি একবার বলে দেবো। তো দিক কোসাইনকে আমি দিক কোসাইনে বলবো, কিন্তু দিক অনুপাতকে ইংলিশে কি বলে, ডাইরেকশন রেশিও। এটাকে আমরা ডাইরেকশন রেশিও বলবো। তো এটার ফর্মুলা কি, এই সংখ্যাটা কি দেখো, যে কোনো সরলরেখার স্থানাঙ্কের অক্ষদ্বয়ের যোগবোধক দিকের সাথে যে কোণগুলো উৎপন্ন করে তাদের কোসাইনকে সরলরেখার দিক কোসাইন ও কোণগুলোকে দিক কোণ বলে। তো এখানে এটা দিয়ে কিছু না বুঝলে সমস্যা নাই, আমি চিত্র এঁকে বোঝাই দেবো। আমি চিত্র এঁকে বোঝাইলে হচ্ছে তুমি এটা বুঝবা যে দিক কোসাইন জিনিসটা আসলে কি। এটা হাই লেভেলে এটা নিয়ে একটু কথা আছে, মানে এইচএসসিতে এটা একদম নতুন অ্যাড করছে। ধরো এটা হচ্ছে আমাদের একটা রেখা, হ্যাঁ, এটা হচ্ছে র্যান্ডম একটা রেখা, এটাকে আমি 1 নম্বর রেখা দিলাম। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ওয়াই অক্ষের সাথে হচ্ছে বিটা কোণ উৎপন্ন করছে, আর এক্স অক্ষের সাথে হচ্ছে আলফা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। তো কসাইন জিনিসটা কি, কসাইন জিনিসটা হচ্ছে কস, কসকে আমরা কসাইন বলি না। তো এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা। তো এটাকে যদি আমরা কসাইন নেই তাহলে এটা হচ্ছে কস আলফা। আর এই ওয়াই অক্ষের সাথে যেটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কস বিটা। তো এটাকে কি বলে, তোমার কসাইন বলে। মানে এখানে দিক কোসাইন যেটা বলছে এটাকে কি বলে, দিক কোসাইন, দিক কোসাইন। জাস্ট একবার সূত্রগুলো আমি দেখাই দেবো, এগুলা তোমার ইচ্ছে হলে পড়বা, নাইলে বাদ দিলেও সমস্যা নাই, কারণ এটা একদম নতুন টপিক, এটা নিয়ে কোনো বোর্ড কোয়েশ্চেনও নাই। তো এখানে কি বলছে যে সাধারণত কস আলফা ও কস বিটাকে যথাক্রমে এল ও এম দ্বারা সূচিত করা হয়। তো এখানে যে আমরা কস আলফা যেটা পাইছি সেটাকে কি বলে, এল, সেটাকে প্রকাশ করে এল দিয়ে, আর কস বিটাকে প্রকাশ করে এম দিয়ে, জাস্ট প্রকাশ করে। তো এখন এখানে একটা সম্পর্ক দেখাইছে যে এল বাই এ ইজ ইকুয়াল টু এম বাই বি, ঠিক আছে। এটা কেমনে হয়েছে, তো এ বি কে কি বলে দেখাটি দিকানুপাত, দিকানুপাত না লিখে এটাকে আমরা ডাইরেকশন রেশিও বলবো, ডাইরেকশন রেশিও, ঠিক আছে। এখন ডাইরেকশন রেশিও জিনিসটা কি, ডাইরেকশন রেশিও হইতেছে, ধরো ওই রেখাটার যে কোনো দুইটা প্যারামিটার, ঠিক আছে, যে কোনো দুইটা ধরো প্যারামিটার মনে হইতেছে কি, ধরো
বৈশিষ্ট্য, এক কথায় এভাবে তোমরা মনে রাখতে পারো, মানে ইজিলি যদি মনে রাখো, তাহলে দিক কোসাইনের সাথে ডিরেকশন রেশিও সম্পর্কটা কি? দিক কোসাইন ও ডাইরেকশন রেশিওকে আমি ডি ডট আর দিয়ে প্রকাশ করব। ডি ডট আর, এটা হচ্ছে এল বাই এম ইজ ইকুয়াল টু কি? এ বাই বি। ঠিক আছে, জাস্ট ফর্মুলাগুলা একটু নোট ডাউন করে রাখবা, আর কিছু করার দরকার নেই। তো এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে কিছু প্রমাণ দেয়া আছে, এখন ওগুলো আমরা দেখি যে প্রমাণগুলো কি আসলে। বলছে হচ্ছে কি, কোনো সরলরেখার দিক কোসাইন যদি এল এম হয়, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এই প্রমাণটা দেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট এটা মাথায় রাখবে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? ওয়ান। কাজ শেষ। তো এখানে আরেকটা দিছে হচ্ছে দিক অনুপাত হতে দিক কোসাইন নির্ণয় করো। তো দিক অনুপাত আমরা কি বলছিলাম যে হচ্ছে ডাইরেকশন রেশিও ডি ডট আর। দিক কোসাইন বের করতে হবে ডাইরেকশন রেশিও থেকে। তো এখানে কিছু ফর্মুলা দেয়া আছে, এখান থেকে কোনটা মাথায় রাখবা? এল ইজ ইকুয়াল টু, এটা মাথায় রাখবা, এল ইজ ইকুয়াল টু এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবি কি? এবি হচ্ছে কি ডাইরেকশন রেশিও, মানে দিক অনুপাত। ঠিক আছে, আর এমটা কি? বি বাই রুট আওয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এগুলো জাস্ট ফর্মুলাগুলো মাথায় রাখো, এগুলো ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলা দুইটা একটু নোট ডাউন করো, 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদেরকে। আশা করি এতটুকু নোট ডাউন করছো তোমরা। আমরা নেক্সট পেজে যাই, কি আছে দেখি। তো আমি বুঝলাম না এগুলো কেন অ্যাড করছে। এগুলো আমরা পড়ছি, আমি পড়ছি হচ্ছে এই লাস্ট একটা পরীক্ষা দিছিলাম, কোঅর্ডিনেট জিওমেট্রি নামে একটা টপিক আছে, ওটাতে হচ্ছে এগুলো ছিল। এগুলো তো 2 ডাইমেনশনালের ক্ষেত্রে, আমাদেরটা ছিল হচ্ছে 3 ডাইমেনশনালের ক্ষেত্রে। আচ্ছা, আমার কথা যদি একটু মানে ভেঙে ভেঙে আসে বা নেটওয়ার্ক সমস্যা দিয়ে আসে, আমাকে একটু জানাইও আনমিউট করে। তো এখানে দেখো, এখানে কি বলছে যে দুই বিন্দুগামী সরলরেখার দিক অনুপাত। দুই বিন্দুগামী দিক অনুপাত মানে কি? ডাইরেকশন রেশিও, এতটুকু তো জানো। তো এখানে এ ইজ ইকুয়াল টু দিছে হচ্ছে, দাঁড়া এটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে করা দিই, তাহলে তুমি এটা ভালোভাবে বুঝবা। হ্যাঁ, তো তোমাকে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন, যে এ 3,10 ও বি 5,7 হলে এ বি রেখার ডাইরেকশন রেশিও মানে দিক অনুপাত কি হবে? তো এটা বের করার ফর্মুলা হইতেছে, যদি ইনকেস এগুলো পরীক্ষায় কখনো আসে, বাট আশা করা যায় এগুলো আসবে না। কেতাব স্যারের বই একটু দেখিও তো, এগুলো কি আবার নতুন করে অ্যাড করছে নাকি। তো এটা কি হবে? এটা এটা হবে হচ্ছে x1 মাইনাস x2, সিম্পল x1 মাইনাস x2। আর বিটা কি হবে? বিটা হবে হচ্ছে y1 মাইনাস y2। তো আমাদের উপরে বিন্দুগুলোতে দেখো, x1টা কি? x1টা হচ্ছে 3, তাহলে কি হবে? 3 - 5। আর বিটা কি হবে? 10 - 7। সিম্পল, যেটা আছে সেটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এটা কত আসছে? -2, এটা আসছে -3। এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, যদি ইনকেস এগুলো আসে, এই উদাহরণটা জাস্ট একটু নোট করে রাখো। আশা করি সবাই লেখছো। তো এখানে কি বলছে দেখো,
যে L1 M1 ও L2 M2 দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, দেখো সিম্পলি তোমার জাস্ট এটি একটু মাথায় রাখবে যে হচ্ছে দিক কোসাইন হচ্ছে L1 আর M1 একটার। ধরো তোমার কাছে এখানে একটা রেখা আছে, এটা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট, এক্স ওয়াই। ধরো এখানে একটা রেখা আছে হচ্ছে এরকম, আরেকটা রেখা আছে হচ্ছে এরকম। তো এটার দিক কোসাইন একটা দেয়া আছে হচ্ছে কত, এটা দেয়া আছে হচ্ছে এল, আর এতটুকু দেয়া আছে হচ্ছে এম। এটার ক্ষেত্রে এতটুকু দেয়া আছে হচ্ছে এল, এটা দেয়া আছে হচ্ছে এম বা M1 যেটা দিয়ে প্রকাশ করছে। তো এই রেখা দ্বয়ের হচ্ছে মধ্যবর্তী কোণ কত, এই মধ্যবর্তী কোণটা এটা যদি থিতা হয় তাহলে থিতা বের করার একটা ফর্মুলা দিছে। এগুলোর প্রমাণ দেখার কোনো দরকার নাই, প্রমাণ এত অনেক ঝামেলা, এগুলোর প্রমাণ দেখতে গেলে মানে একদম মানে বিরক্ত লাগে খুবই। এর থেকে এটা মুখস্থ রাখা খুবই বেটার আমার মতে। cos theta is equal to L1 L2 প্লাস M1 M2, শুধুমাত্র এটা মুখস্থ রাখবা, এই দুটা দরকার নাই। এই দুইটা এটা থেকেই আসে, মানে cos আর sin এর রিলেশন দিয়েই কিন্তু এই দুইটা আসে। এটা এগুলোর প্রমাণগুলো অনেক বিশাল। আমার একটা বই আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ওগুলাতে এগুলো প্রমাণগুলো দেয়া আছে, তোমাদের জাস্ট ফর্মুলাগুলো দিয়ে দিছে। জাস্ট এটা একটু নোট ডাউন করে রাখো এই জিনিসটা। যদি কখনো এমসিকিউতে দিয়ে দেয় তখন এটা দিয়ে বের করে দেবা। তাহলে এমসিকিউ আসলে কিরকম আসবে, তাহলে তোমাকে L1 M1 এর মান দিয়ে দিছে 5,3 ও L2 M2 দিয়ে দিছে হচ্ছে তোমার 2,1, বলছে হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সিম্পলি এই ফর্মুলা দিয়ে করে দেবা, তুমি তো জানো ফর্মুলাটা কি। তো এতটুকু হচ্ছে আমাদের ম্যাথটার মোটামুটি যা বেসিক আছে তা। তো এখানে কিছু উদাহরণ দিছে তোমাদেরকে, আচ্ছা উদাহরণগুলো করবো তার আগে দেখি আর কোনো বেসিক আছে নাকি দেখি, মানে কনসেপ্ট থাকলে এগুলো আলোচনা করে ফেলি, এরপর আমরা ম্যাথে যাব। আর নাই মনে হয়। আচ্ছা আর দুইটা কনসেপ্ট আছে, ওগুলো একটু দেখাই দিই, ওগুলো তোমরা জানা কনসেপ্টই। তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে উদাহরণটা একটু করো, আমি এখানে দেখাই দিচ্ছি, তোমাদের বইয়ে করো, আমি স্লাইডগুলো একটু অ্যাড করতেছি। দেখাও যে এই দুইটা রেখা রেখা দ্বয় পরস্পর লম্ব। এটা কিভাবে করবা, M1 M2 ইজ ইকুয়াল টু -1 যদি হয়, মানে প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢালের গুণফল যদি -1 হয়, তাহলে কি এটা দুইটা পরস্পর লম্ব। ঠিক আছে, এভাবে ম্যাথটা করবা। ওই যে লম্ব হওয়ার শর্ত যেটা আছে, ওই শর্ত দিয়ে আমরা এই ম্যাথগুলো সলভ করব। এটা একটু করো, আমি স্লাইডগুলো একটু অ্যাড করতেছি। তোমরা ওই ম্যাথটা 30 সেকেন্ডের মধ্যে করে আমাকে জানাও যে হয়েছে নাকি হয় নাই। একজন জানালেই হবে, মানে এটা পারছো নাকি পারো নাই। ওই যে y = mx + c আকারে প্রকাশ করবা, এরপরে করতে থাকবা আর কি।
হয়েছে তোমাদের কারো? ওই ম্যাথটাকে কেউ করছো? আচ্ছা, করে আমার একটু দেখা জানাও যে বুঝছো নাকি পারতেছো না। আচ্ছা ঠিক আছে, মানে বুঝছো এই জিনিসটা কিভাবে করবা? তো ঠিক আছে, তোমাদের যদি হয়ে থাকে তাহলে আমি এই টপিকটা দেখাচ্ছি। তো এখানে কি বলছে যে বিভিন্ন শতাধীনের সরলরেখা সমীকরণ। তো 1 নম্বর শর্তটা হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে কি? ধরো এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, আর এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে? তো দুটি সরলরেখার ছেদবিন্দুগামী মানে কি? এই দুটি সরলরেখার ছেদবিন্দু তো তোমরা চোখে দেখতেছো আশা করি। এটা হচ্ছে এইভাবে একটা সরলরেখা যাবে, যেটা সমীকরণ হচ্ছে কি আমরা বের করব। কেমনে বের করব ওটা টেকনিকটা এখানে দেয়া আছে। তো আমাদের হচ্ছে মেন যে ফর্মুলাটা, ওটা আমাদের এখন মাথায় রাখা লাগবে। ম্যাথে আমরা এখন যাচ্ছি না, জাস্ট এই ফর্মুলা, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটা আমাদের মাথায় রাখা লাগবে। এটা একটু নোট ডাউন করে ফেলো। 1 নম্বর আমি লিখে দিচ্ছি এখানে। 1 নম্বর সমীকরণটা যদি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 হয়, 0। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তো তাহলে এই দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? এটা ফর্মুলা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে কে একটা কনস্ট্যান্ট দিয়ে দ্বিতীয় রেখাটা গুণ করতে হবে। a2x প্লাস b2y প্লাস c2, এটাগুলো হচ্ছে তোমরা একটা আলাদা খাতা বানাই এখানে এখানে নোট করে রাখতে পারো ফর্মুলা সব। ম্যাথ আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বা যখন আসবে তখন দেখব। বাট ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো অলওয়েজ মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা শর্টকাটে কেমন মনে রাখতে পারি? প্রথম রেখা প্লাস ক্যান টু দ্বিতীয় রেখা। ক্যাটা কি? ক্যাটা হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে আমাদের এই টপিকটা গেল। তো এই টপিকের নিচে কিছু জিনিস দেওয়া আছে, শর্টকাট মটকাট দেওয়া আছে, এগুলো একটু দেখার দরকার নাই, না দেখলে মাথা টাথা নষ্ট হয়ে যাবে। মানে আমি দেখা দিচ্ছি কোনটা দেখার দরকার নাই। এই জায়গায় কিছু শর্টকাট দেওয়া আছে এখানে। এটা হচ্ছে পুরোপুরি শর্টকাট। এমসিকিউ করানোর সময় আমি এই শর্টকাটটা কীভাবে অ্যাপ্লাই হইতেছে এটা আমি দেখা দেবো, বাট এভাবে মনে রাখাটা একটু টাফ। তো এখানে একটা কাজও দেওয়া আছে, এটা আমি করে দেবো নেক্সট ক্লাসে। না, এই নেক্সট ক্লাস তো ইনশাল্লাহ অফলাইনে করাবো, তখন এটা আমি করে দেবো। তো আজকে হচ্ছে ম্যাথ না, আজকে হচ্ছে কনসেপ্ট, সবগুলো নিয়ে একটু আলোচনা করবো। তিনটি সরলরেখা সমবিন্দু হওয়া সত্য, এটা তো তোমরা জানোই যে ম্যাট্রিক্স নির্ণয় করলে কী হবে, এটা শূন্য হবে, তাই না? তোমাকে সরলরেখা দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, আর a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকুয়াল টু 0। এই টাইপের একটা কি দাঁড়াও, তোমাদেরকে এরকম তিনটা সরলরেখা দেওয়া আছে, বলছে হচ্ছে তিনটা সরলরেখা কি সমবিন্দু। তো এটা আমরা কেমনে প্রমাণ করি? এক্সের সহগ a1 a2 a3, b1 b2 b3 y এর সহগ, আর c1 c2 c3 ইজ ইকুয়াল টু কি হবে? এটা নির্ণায়কটা শূন্য হবে। ঠিক আছে? এটা হচ্ছে এটার সত্য।
তো এখানে একটা উদাহরণ দেয়া আছে, উদাহরণটা একটু করো। এরপরে আমাদের কিছু এখানে অনুসিদ্ধান্ত দেয়া আছে, এগুলো দেখে আমাদের ইনশাল্লাহ আজকে শেষ। উদাহরণটা একটু দেখো, এই উদাহরণটা এখানে কি বলছে যে 3টি রেখা যদি সমবিন্দু হয় তাহলে এর মানটা নির্ণয় করো। এটা একটু করো না। পারছো এটা? আচ্ছা, তো এখানে কিছু অনুসিদ্ধান্ত দেয়া আছে, জাস্ট এগুলো একটু মাথায় রাখবে এমসিকিউ এর জন্য। আমরা র্যান্ডম একটু রিডিং করবা। এখানে 2 নম্বরটা তোমরা একটু হোমওয়ার্ক করবা, কিছুই না, নর্মাল প্রমাণ। আর যদি না পারো আমাকে নেক্সট ক্লাসে বলো, 2 নম্বরটা আমি করা দেবো। আর 2 নম্বরটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট এমনি র্যান্ডম একটু প্র্যাকটিস করে যাবা। তো এখানে কাজ আছে কিছু, কাজগুলো আমি করাই দেবো, সমস্যা নাই। এরপরে বহু নির্বাচনী পরীক্ষায় স্বল্প সময়ে উত্তর করার জন্য কিছু বিষয় গার্তব্য দিছে। এগুলো কি? এগুলো হচ্ছে ওই যে আমরা যেগুলো পড়ে আসছি এতক্ষণ, অনুসিদ্ধান্ত তোমরা যেগুলো বলছিলা যে এটা পড়ছিলাম না অনুসিদ্ধান্তে, এটা এখানে আবার দিয়ে দিছে। এখানে কি দিয়ে দিছে? ওখানে আলফা বিটা ছিল, এখানে x1 y1 দিয়ে দিছে, ঠিক আছে? ওখানে কি ছিল? আলফা বিটা ছিল। তো আসলে এভাবে মনে রাখাটা টাফ। এগুলো হচ্ছে আমি যখন এমসিকিউ সলভ করাবো তখন তোমাদেরকে প্রত্যেকটা উদাহরণ দেখা দেবো। এগুলো এভাবে লিখলে আসলে তোমরা বুঝবা না। এই ম্যাথগুলো হচ্ছে অনেক বড়। এই এই ম্যাথটা কিন্তু তোমাদের কিন্তু ইয়াতে আসছে, কি বলে, এবারের পরীক্ষায় আসছে এই ম্যাথটাই। এই টাইপের একটা ম্যাথ আসছে। এগুলো শর্টকাট দেওয়া আছে, এগুলো শর্টকাটগুলো হচ্ছে তো এগুলো তো তোমাদের এখানে এগুলো যেগুলো দেয়া আছে, হ্যাঁ, ওগুলো হইতেছে আমরা এমসিকিউ যখন সলভ করবো তখন এগুলোর টেকনিকগুলো শিখবো। এইভাবে মুখস্থ আসলে করে বোঝা যাবে না, ঠিক আছে? তো এগুলো নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তো নেক্সট ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ আমরা কাজ যেগুলা আমাদের উদাহরণে আছে ওগুলা প্লাস উদাহরণ প্লাস অনুশীলনী যা ম্যাথ আছে ইনশাল্লাহ ওগুলা ইনশাল্লাহ সলভ করব। আর বেস্ট অফ লাক, তাইলে ভালোভাবে পড়ো।